আজকে এই গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে শেষ করে দিয়ে চলে গেছে। এখানকার গল্প বলে এখানে চুরি হয়েছে, কিন্তু ওখানে ছাত্রদের ভবিষ্যৎটা নিয়ে খেলে ফেলে। মার্টিন পড়লে আমি ফার্স্ট হয়েছি, দেখবেন মাঝে মাঝে একটা 4 ঘন্টা 5 ঘন্টা চ্যানেলে মাঝে মাঝে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, আমি সেকেন্ড হয়েছি, আমি রায়ান মার্টিন পড়েছি। তো এরকম ব্যাপার, তো এরকম একটা ছেলেকে দিয়ে এই করা। তো আজকে একটা পলিটিক্যাল ডিসকোর্স যেটা দিল্লিতে আপনি দেখতে পাচ্ছেন, যেটা যে হচ্ছে, সেটা কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু এর এফেক্ট পড়বে। এটাকে এর রেজোনেট করছে মানুষের মধ্যে, যে কতটা একটা টাইরানিক্যাল রেজিম, ইমোরাল রেজিম কাজ আছে। পরিষ্কার কথা, কংগ্রেসের সাথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা করতে পারেন, পশ্চিমবঙ্গে একটা বিরাট এফেক্ট হবে, এটা রিসাউন্ডিং এফেক্ট হবে। চাবি রিংয়ে আওয়াজ হয়ে হয়ে কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল, বাড়ি বাড়ির থেকে পাশের বাড়ি সবাই চাবি রিং দিয়ে আওয়াজ করেছিল। এই চাবির আওয়াজটা গিয়ে সেন্ট্রাল ফোর্স, মানে কত বড় আওয়াজ হয়েছিল তখন। রাশিয়ান ফোর্সেস থাকতে পারেনি বেশি দিন। মানুষ যখন চায় এরকম হয়। তো সিজেপি যেটা করছে, হিলিয়ে দিয়েছে আমাদের এই প্রাইড, এই একটা টাইরেনি, এটাকে কিন্তু সিজেপি সবাইকে অ্যাট্রাক্ট করেছে, মমতা ব্যানার্জিকেও অ্যাট্রাক্ট করেছে, এবং ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস উইল ট্রাই টু রিপ বেনিফিটস ফ্রম দ্য মুভমেন্ট। ওরা পলিটিক্যালি কত পারবে কিনা জানি না, কিন্তু এই টাইরানিক্যাল রেজিমের সেন্টারে যেটা আছে, খালি হিন্দু হিন্দু বলে খালি পেটে হিন্দুত্ব হয় না, এটা স্বামী বিবেকানন্দ বলেছে। হাই হ্যান্ডেডনেস দেখছে, মহিলাদের কাছে ছাড়ছে না তারা, মহিলাদের জেনিটালসে লাঠি বসাচ্ছে, মানে কতটা মানে ওয়ার্স ফর্ম অফ টর্চার বলতে পারবে ওপেনলি। তো এইটা যখন হয়েছে, মানুষের মধ্যে কিন্তু একটা বিরক্তি আসবে। সব মানুষ বাড়ি থেকে বেরোবে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু এর এফেক্টটা পড়বে, যে হ্যাঁ, এই গভর্নমেন্ট একটা ডাক্তার কারা হবে, বড় বা চোর বা। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা শহরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাসকে। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে ইস্ট বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। বলতে অবাক লাগছে না, এই ঘটনাটা আমাদের প্রত্যেকেরই চেনা। একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবার জন্য মানুষের মধ্যে একটা অদ্ভুত লড়াই লেগে থাকতো, একটা অদ্ভুত প্রতিযোগিতা লেগে থাকতো, এবং একই রকমভাবে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আমরা কালীঘাট তৃণমূলের সভায় যখন গেলাম, তখন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভাটা হলো, সেখানে কিন্তু মানুষের একটা আবেগ, হতে পারে তারা তৃণমূল কংগ্রেসের একটা কর্মী সমর্থক, কতটা সাধারণ মানুষ সেটা বলতে পারবো না, কিন্তু যে পরিমাণ জনসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি। তার পাশাপাশি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকার কারণে অনেকে ভালো তৃণমূলে চলে গেছেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। আদৌ কি তাই, না এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনীতি? আপনি কি বলবেন? পরিষ্কার কথা হচ্ছে, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আবেগ সম্মান, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। মানুষ এসছে নিজের ইচ্ছেতে, এবং অনেকে নিজের মতন প্রথমবার, আমিও প্রথমবার। তো ঘটনাটা হচ্ছে 1993-এর ঘটনা, এবং অনেক বয়স্ক মানুষ 70 ঊর্ধ্ব আমি জানি এবার প্রথমবার গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের একটা আবেগ, তাদের একটা সম্মান, তাদের একটা ভালোবাসা, সব কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে গেছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছে, যেটা নিয়ে অনেকেরই বক্তব্য, ল্যাটারাল এন্ট্রি করে, যুবা করে, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ এবং উত্থান। কিন্তু একই সাথে একটা কথা হচ্ছে, যারা বলছে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঞ্চিং ব্যাক করেছে, যে চলো একটা লোককে তো বার করতে হবে যার বিরুদ্ধে বলে আমি কিছু লাভ হবে, কিছু লোক এটা মেনে নেবে। এটা একটা এক্সকিউজ মাত্র, জাস্ট একটা রুটিন এক্সকিউজ, আমাকে বেরোতে হবে। কারণ যারা বেরিয়েছে, আপনি একটা জিনিস ভালো করে দেখুন, নাম্বার 1, যারা বেরোচ্ছে তাদের একটা করাপশন চার্জেস আছে, তাদের এগেনস্টে কেস চলছে, মামলা চলছে। তারা বিজেপিরই এরকম একটা, এটা বিজেপিতে তৈরি করে দিয়েছে এই প্ল্যাটফর্মটাকে, এটা করে দিয়ে যাতে তারা বেঁচে যায়। সুতরাং আমরা কারা বেরিয়েছে, এবার আমরা ওয়ার্নার ব্রাদার্সের নাম শুনেছি হলিউডে, বিশ্বাস ব্রাদার্সের নাম শুনলাম টলিউডে। তো ঘটনাচক্র হচ্ছে 1 নম্বর। তারপর অ্যাপেলকে আমরা দেখছিলাম, আমি ওটাকে তৃণমূল বলতেই রাজি নই, কারণ ওটাকে আমি অ্যাপেল আর আখরোটদের দল বলবো। সুন্দর একটু আপেলের মতো চেহারা, হাতে আপেল ঘড়ি, এরকম লোকও তো গেছে, তাদের নামে তো অনেক বদনাম আছে। সুতরাং ধান্দাবাজ, ধুরন্ধর, চোর ডাকাতরা ওখান থেকে পালিয়েছে, পালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। সব কিছু মিলে কাউকে তো একটা ধরতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছি না, এটা কোনো মানে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলেরই কিন্তু একজন সৈনিক,
সে সেনাপতি কিনা, সে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী কিনা সেটা সময় বলবে। কারণ এটা ভারতবর্ষে আমরা কিন্তু একটা ডেমোক্রেটিক সেটআপে আছি, রাজতন্ত্র নয়, বাবা ছেলেকে দিয়ে যাচ্ছে এরকম ঘটনা কিন্তু নয়। রাজনীতিতে কার কোন সময় কাকে মানুষ চাইবে সেটা কিন্তু সেই সময়ের উপর নির্ভর করে। এক সময় আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক সময় জ্যোতি বসু যখন ছিলেন তখন আমরা খুঁজতাম জ্যোতি বসুর পরে কী, উত্তর ছিল না। জ্যোতি বসু মাঝখানে ছেড়ে দিল, বুদ্ধদেব ভট্টাচার্য এসে গেলেন। তখন বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন বামফ্রন্ট একটা যুক্তি খাড়া করত যে বামফ্রন্টের বিকল্প হচ্ছে উন্নতর বামফ্রন্ট। সেটা কিন্তু আর হলো না, 2011-এ চলে গেল। 34 বছর এর শাসনটা, অপশাসন বলবো, সেটার অবসান হলো। এরপরে পরের দিকে যদি আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর, এবার শুভেন্দু অধিকারী এলো। একটা কথা, নেচার ক্যানট টলারেট আ ভ্যাকুয়াম। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যদি কোয়ালিটি থাকে, ক্যাপেবিলিটি থাকে, ক্যারিজমা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন, কিন্তু সেটা সময়ের বিচারে। এখন তৃণমূলকে মেনে নিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে কিন্তু তৃণমূলে অনেকেই আছেন যারা আসছেন, যারা এই আবেগ নিয়ে 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ হয়েছে সেখানে যোগদান করেছেন। এটা মেনে নিতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপ্লেসমেন্ট এখনও আসেনি। আমার মনে হয় সময় যত এগোবে তত মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিশ্চিত করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কি। কারণ সবারই একটা শেষ সময় আসে, একটা ভালো সময় আসে, খারাপ সময় আসে, আর শেষ সময় আসে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারবেন সেটা করবেন। কিন্তু একা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি যদি বারবার বলি ওর জন্য আমি গেছি, এটা হচ্ছে একটা যুক্তি খাড়া করা, বেরিয়ে যাওয়ার। আসল কারণটা হচ্ছে চুরি চোর ডাকাতরা যারা বেরিয়েছে, দুশ্চরিত্র যারা বেরিয়েছে, তাদের এগেন্সে কেসগুলো হবে না। কারণ জানে বিজেপি ধরে ফেললে হবে না। জাভেদ খানকে দেখুন, জাভেদ খান, তার মানে মেনে নিচ্ছি 98টা বাড়ি এখন লেজিটিমাইজ করে দেওয়া হয়েছে, লিগাল হয়ে গেছে। তপসিয়াতে কম ইললিগাল বিল্ডিং নেই। প্রথম দিকে বুলডোজার ঢুকলো, তারপরেই জাভেদ খান যখন দল পাল্টে গেল, এখন তপসিয়াতে আর কোনো প্রবলেম নেই। তো সেখানে তখন হিন্দুরা, সোকল যারা হিন্দুত্ববাদীরা ভীষণ চিৎকার করেছিল, ভালো হয়েছে, এই হয়েছে। এখন কোথায়? একটা কথা নেই। তো সুতরাং এই জায়গায় বোঝাপড়া করে ফেললে আপনার কিছু নেই, আপনি পরিষ্কার হয়ে গেলেন, পাপমুক্ত হয়ে গেলেন, আর একটা দোষ তো খাড়া করাই যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এইবার যে প্রশ্নটা আপনি একটা কথা বলছিলেন যে 1 ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো, এরা এলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে এরা আসবে না, আর দলও নেবে না কেউ। কারণ দলের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ তৈরি হবে যে কেন এরা আবার ফিরে আসছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরবে না, আর এরাও ফিরবে না। সুতরাং ওটা একটা খাড়া করেছে সবাই যুক্তি, এটা হলে এটা পাল্টা যুক্তি, কিন্তু এটার কোনো বেসলেস একটা ওয়ে আউট এদেরকে করা, এটা একেবারে ফ্রাইভোলাস একটা গল্প তৈরি করেছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে যেভাবে কালীঘাট তৃণমূল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে একে একে যারা সরে যাচ্ছেন, তাহলে আগামী দিনে কালীঘাট তৃণমূল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সোকল খারাপ তৃণমূল, তারা যদি সবাই ভালো তৃণমূলেই চলে গেল, আপনি যেটা বললেন যে এটা বিজেপির স্পন্সার্ড একটা পার্টি মূলত, তাহলে আগামী দিনে বিরোধী বলে কি কেউ রইল না? বিরোধী থাকবে না কেন? মানুষের বিরোধিতা তো হবে। আজকে দিল্লিতে দেখিয়ে দিচ্ছে তো মানুষের বিরোধিতা, বাংলাতেও হবে। বাংলাতে বিরোধী নিশ্চয়ই থাকবে। বিজেপি আরএসএসের এজেন্ডাতে চলে। আরএসএসের বহুদিনের এজেন্ডা হচ্ছে ওয়ান নেশন ওয়ান পার্টি একটা তৈরি করা, যাতে কোনো বিরোধিতা না থাকে। মানে কমিউনিজমের আরেকটা ওপিট হচ্ছে, আদার সাইড অফ দ্য কয়েন হচ্ছে বিজেপি। রাইটিস্টরা, এক্সট্রিম রাইটিস্ট আর এক্সট্রিম লেফটিস্টদের মধ্যে আমাদের একটা প্রবলেম হয়। মাঝপথে ডেমোক্রেসি যারা বিশ্বাস করেছে, কংগ্রেস যারা ডেমোক্রেসি বিশ্বাস করেছে, তৃণমূল কংগ্রেস বা বাকি যা লোকাল অনেক দলই আছে, তারা কিন্তু একটা লোকাল জায়গায় মাঝপথে চলেছে। তারা মিডল ওয়ে পলিটিক্সটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। কিন্তু ফার রাইটিস্ট আর ফার লেফটিস্ট হলে সমস্যা এটাই, তারা কোনো অপোজিশন চায় না, এটাই সমস্যা। এবং এখানে বিজেপি এটাই চাইছে যাতে কোনো অপোজিশন না থাকতে পারে। আর প্রত্যেকটা অপোজিশনের সমস্যা আছে, যারা জিতেছে সেই জায়গায় জিতে তারপর দলটা বদল করেছে। সুতরাং সেখানে খুব স্পষ্ট জায়গাটা যে বিজেপি তো চাইবে না যে অপোজিশন ছাড়া বিজেপি এগোবে। বিজেপি বুলডোজার চালাবে, বিজেপি বাঙালি হিন্দুরা হকার যারা আছে তাদেরকে সরিয়ে দেবে, যা খুশি করবে, তাদের কোনো অপোজিশন থাকবে না। কিন্তু এই মিথটা আপনি যদি খেয়াল করে দেখেন ডিসপেলড হচ্ছে দিল্লিতে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও আসবে।
অপোজিশন থাকবে, 10 জন অপোজিশন হলেও সেখানে কিন্তু অপোজিশন হবে। কুণাল ঘোষ ভালো বলছেন, দিল্লিতে কল্যাণ ব্যানার্জি ভালো বলছেন, এখানে 10 আলিফা আহমেদ আছে, তারা ভালো বলছেন। তারা আপনার কাজটা তো বিধানসভায় বক্তব্যগুলো তোলার, কোন জায়গায় কোন অন্যায়টা হচ্ছে বা লুপোলসগুলো আছে। এইবার বাকিটা তো হচ্ছে রাস্তায়। রাস্তায় তো একটা আন্দোলন হবে, সেখানে তো মানুষ জড়ো হচ্ছে, মানুষ জোটবদ্ধ হচ্ছে, মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। আর একটা কথা স্পষ্ট, যেটা একটা সরকার 3 মাস হয়েছে এসছে, একটা কুলিং অফ পিরিয়ড দিতে লাগে 6 মাস। কিন্তু এই সরকার প্রথমে এসে 2 মাসের মধ্যে যা খেল দেখিয়ে দিয়েছে, কাউন্সিলর সে অন্যদিকে যায়নি বলে তাকে 14 দিন ধরে জেল হেফাজতে আছে, হয়েছে তো আপনার সন্তোষপুরের দিকে কাউন্সিলর তার তো হয়েছে, বড় চেয়ারম্যানদের হয়েছে। এই জায়গায় থেকে আমি স্পষ্ট করে বলি একটা কথা, যে আমরা অপোজিশন না পেলেও জনগণের মধ্যে কিন্তু এটা ডেমোক্রেসি। আপনি কিন্তু ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড নিয়ে, ডিকটেটোরিয়াল পলিসি নিয়ে সারা জীবন থাকতে পারবেন না। তাহলে তো পৃথিবীতে হিটলার রাজ করতো, লিওপোল্ড টু বেলজিয়ামের রাজ করতো, যে আফ্রিকাতে প্রচুর লোক মেরেছে কঙ্গোতে, একই সাথে মুসলনি রাজ করতো। সবার রাজটা কিন্তু শেষ হয়েছে, উগান্ডায় ইদি আমিনকে শেষ হতে হয়েছে। সব জায়গায় যদি আমরা দেখি, আফ্রিকাতে আপনি যদি দেখেন, আফ্রিকার জায়গাটাতে একটা দেশ যেখানে ডিকটেটোরিয়াল, প্রত্যেক সময় ডিকটেটোরিয়াল রেজিম হয়েছে, মিলিটারি কুডিটাট হয়েছে, সেখানে প্রচুর লোক মারা গেছে, কিন্তু এখন আফ্রিকাতে ডেমোক্রেসি এসে গেছে, সব জায়গাতে ডেমোক্রেসি চলছে, সেটা ভালোভাবেই চলছে। মাঝে মাঝে কিছু রাইভাল গ্রুপসের মধ্যে ক্ল্যাশ হয়, সেটা সুডানে হচ্ছে, কিছুটা সিয়েরা লিওনে হচ্ছে, কিন্তু আবার আফ্রিকার ডেভেলপমেন্ট আপনি দেখুন। বার্কিনা ফ্যাসো, যেটা আপার ভোল্টা বলে একটা জায়গা ছিল, সে আপার ভোল্টাতে সেটা জায়গাটা তৈরি করেছিল থমাস সাঙ্কারা বলে একজন। সে বলেছিল আমাকে ডেভেলপমেন্ট করাতে হবে, থমাস সাঙ্কারাকে মেরে ফেললো কারণ ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল। ইব্রাহিম তাহরে, যে এখন নতুন, সে স্পষ্ট ডিক্লেয়ার করে দিল বার্কিনা ফাসোকে আমি ডেভেলপ করব, শারিয়া ল হবে না, হবে না এখানে। তার মানে বুঝতে পারছেন, ডেমোক্রেসি আর প্রোগ্রেসিভ অ্যাটিটিউড থাকলে ওটা কিন্তু একসাথে চলে। আমি যদি অপোজিশন না রাখতে পারি, আমি কোনোদিন এগোতে পারবো না। একটা জায়গায় মানুষই তখন অপোজিশনে আমাকে শেষ করে দেবে, এটাই হচ্ছে ঘটনা। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত দীর্ঘদিন ধরে তিনি বিরোধী নেত্রী হিসাবে অত্যন্ত সফল ছিলেন, বিগত 15 বছরে তিনি মুখ্যমন্ত্রী বটে, তার দূরদর্শিতা, এবং তিনি একটা জাতীয় ফিগার অবশ্যই। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে তার যে ডিসিশনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সরিয়ে দিতেন, তাহলে কোথায় সমস্যা হতো? না, এই ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে ডায়মন্ড হারবারটুকু হতো, আর কোথাও কিছু হতো না, যা ছিল তাই হতো। কারণ একটা কথা, ইভিএমের গোলমাল ছেড়ে দিন, সেটা একটা বিষয় ছিল। একটা কথা খুব স্পষ্ট বলবো, 49 বছরে মানুষের কিন্তু হিন্দু বাঙালির একটা ক্ষোভের জায়গা ছিল, এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করেননি। একটা ঘটনা, ছোট ইস্যুগুলো, আপনি কোনো কোনো অঞ্চলে যেখানে মাইনরিটি বলবো না, আমাদের মুসলিম ভাইরা সবসময় তারা দেশপ্রেমিক, বেশিরভাগই দেশপ্রেমিক রয়েছেন, একটা শ্রেণী আইন ভাঙত, পুলিশ তাদের কিছু বলতো না, রুবির কাছে এলে সেখানে পুলিশ 500 টাকার ফাইন করে দিচ্ছে। এই যে ডিফারেন্স, এটা 49 বছরের পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে ছিল, বাঙালি হিন্দুদের মধ্যে ছিল। এবার রাত 12টার পর আপনি কিছু এরিয়ায়, কিছু জায়গায় মাইক চলছে তো চলছে, ডেসিবেল লিমিটের তো কোনো ওই নেই, সেই জায়গায় থেকে পুলিশ ওখানে কিছু করছে না, অথচ পুলিশ যখনই পুজোর সময় হলে ডেসিবেল লিমিট ক্রস করলেই কেস দিয়ে দিচ্ছে। এইগুলো তো ঘটেছে। এই যে পলিটিক্সের সাথে রিলিজিয়ানকে আমি নিয়ে এসেছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন। এবং আরেকটা জায়গায় এটা সিপিএমও ভুল করেছে, কারণ সিপিএমের কাছে এটা আশা করা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করা যায়নি। এটা তো 1700 সালে বিখ্যাত একজন ফিলোসফার ছিলেন, যার নাম ছিল বারক স্পাইনোসা, যেটা নেদারল্যান্ডস, এখন ওখানকার মানুষ ছিলেন। উনি একটা কথা বই লিখেছিলেন যে পলিটিক্স আর রিলিজিয়ান মিশলে কিন্তু সোসাইটি শেষ হয়ে যায়। এই জায়গাটা কেউ বুঝতে পারেনি। এন্ড অফ ইন্ডিয়া বলে খুশবন্ত সিংয়ের একটা বই আছে, সেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে নেহেরু ছাড়া আর কোনো লিডার, লাল বাহাদুর শাস্ত্রী কিছু দিনের জন্য, এই দুজন ছাড়া আর কেউ বোঝেনি পলিটিক্স আর রিলিজিয়ান একসাথে হয়ে গেলে শেষ হয়ে যাবে। ইন্দিরা গান্ধীও এটা বোঝেননি। এই জায়গাগুলো কিন্তু আজকে যেটা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
থাকলো কি না থাকলো তাতে কিন্তু কিছু এসে যেত না। এইবার একটা ঢল নেমেছিল, একটা সুনামি হয়েছে কেউ বলছে, সেটা হয়ে যাচ্ছিল। বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল, একটা মানে যেটাকে আমরা বলি কন্ট্রাপাংটাল ন্যারেটিভ, একটা ন্যারেটিভ তৈরি করতে, আর মানুষকে একটা ইলিউশনের মধ্যে, একটা সিনেমা যদি দেখেন, সিনেমা দেখার পর না কিছুক্ষণ আপনি যখন বাড়ি ফিরছেন একটা ইমেজ আসে, সেটা আমরা ইংলিশে বলি ফ্যান্টোসম্যাগোরিক ইলিউশন। এই ইলিউশনটা বিজেপি তৈরি করেছিল যে আমরা হিন্দুদের, এখন হিন্দুরা খুব খারাপ অবস্থায় আছে, এই জায়গায় ভোটটা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন এই জায়গাটাতে। এই ইলিউশনটাকে আটকাতে পরিশ্রম দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটু ওভার কনফিডেন্ট ছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াজ নট আ ফ্যাক্টর অ্যাট অল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি বাড়িয়েছে এখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার যতটুকু যাইছিল, আর কিছু লোক ছিল তার কিছু সাইকো ফ্যান্স ছিল, যারা বন্দ্যোপাধ্যায় এই রিডিংগুলো ভুল হয়েছে এবং ক্যান্ডিডেট চয়েস। সে রাজনীতিটা না ফেসবুকে বা সামাজিক মাধ্যমে হয় না, আপনাকে রাস্তায় নেমে ইউ হ্যাভ টু ফাইট। সেইখানে কিছু লিডার্সকে, এমন আসল লিডার্স বসিয়ে দিয়ে কিছু বেকার কিছু ছেলেমেয়েকে ঢুকিয়ে দেওয়া হলো। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রেসপন্সিবিলিটি থেকে নিজেকে এসকেপ করতে পারেন না। কিছু ভুল হয়েছে তার দিকে। বিজেপির এই ন্যারেটিভ, স্ট্রং ন্যারেটিভটা বোধহয় বেশি কাজ করেছে। এসআইআর একটা সমস্যা ছিল, এসআইআরে তো অনেক মানুষ, জেনুইন লোক বাদ পড়েছে। আমি দেখছিলাম ওই 4 ঘন্টা 5 ঘন্টা করে কিছু আলোচনা হয় না, সেখানে দেখছিলাম কিছু লয়ার আসে নাটকীয়তা করেন, তো সেখানে বলছেন এসআইআরে এরকম, হ্যাঁ মৃত ভোটার বাদ যাবে এটা তো সবাই জানে, কিন্তু ঘটনাচক্র হচ্ছে আসল ভোটার তো বাদ গেছে। সেই আসল ভোটার যে বাদ গেছে সেখানেও একটা এসআইআরের কিন্তু এফেক্ট পড়েছে, এবং তাদের ভবিষ্যৎটা কি এখনও কোর্ট ডিসাইড করেনি, বা এখনও পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল ডিসাইড করেনি কী হবে তাদের, কালকে তারা কি। তো এই জায়গায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল পদক্ষেপ, কিছু ভুল লোককে গুরুত্ব দেওয়া। আজকে তো দরকার ছিল না সিপিএম থেকে শৌকত মোল্লাকে আনার, কী দরকার? মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি পপুলারিটি ছিল, ওখানে আরেকটা লিডার তৈরি হয়ে যেত, ভদ্র কোনো মুসলিম লিডার তৈরি হয়ে যেত। শৌকত মোল্লাকে আনা, রেজ্জাক মোল্লাকে একসময় জায়গা দিয়েছি, এইদের দরকার ছিল না, এরা বাহুবলী হয়ে গেছিল। এইটা মানুষ যখন সুযোগ পায় তখন মানুষ কিন্তু খেপে যায়। আর সত্যি কথা হচ্ছে তৃণমূলের একাংশের কাউন্সিলরদের টাকা চুরি, এইসব চুরি, এগুলো মানুষ বিরক্ত হয়েছে। এইগুলোর জন্য মানুষ পাল্টেতে চেয়েছে, কিন্তু মানুষ আর কদিন পরে বুঝতে পারবেন পাল্টে কোথায়। কোনো জিনিসই এখনও পর্যন্ত ঠিকমতো হয়নি। আপনার স্বাস্থ্যসাথী এখনও চলছে কিছুটা, কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি দেখেন ভালো করে যে জায়গাগুলো, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের জায়গাটা এলো, এখন সে যাই অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানেও সব মানুষ কিন্তু হচ্ছে না, বঞ্চিত হবেন অনেকেই। এবং স্বাস্থ্যের দিক থেকে যেটা আয়ুষ্মান ভারত আনবে, সেখানেও প্রচুর বঞ্চিত হবে, কারণ আয়ুষ্মান ভারতকে বাংলার হয়ে চেঞ্জ করতে পারবেন না, ওটা সেন্ট্রাল প্রজেক্ট। সেই জায়গায় কতটা কি হয় দেখবেন, একটার পর একটা জায়গায় কিন্তু ধাক্কা খাবে, রোড ব্লক আসবে। তো এই রোড ব্লক থেকে কত মুক্তি হতে পারে জানি না, কিন্তু আপনার একটা প্রশ্নই বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেত, সেই জায়গাটা মনে হয় না, কয়েকটা সিটের এদিক ওদিক হতো, কিন্তু ওভারঅল রেজাল্টের কিছু চেঞ্জ হতো না। মানে আপনি যেটা বললেন যে এটা হবারই ছিল, মানুষ সুযোগ পেয়েছে, ভোট দিয়েছে, ভোটটা মেনে নিতে হবে। এখন ইভিএমে কি হয়েছে, কি জালি হয়েছে, কোথায় জালি হয়েছে, 12টার পর থেকে বলে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে, সেইগুলো একটা জিনিস, সেটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, কারণ ইভিএম পুড়িয়ে দিয়েছে অনেক জায়গায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটল হেরেছেন কিনা সেটাও প্রশ্ন, না জোর করে হারানো হয়েছে, সেগুলো একটা দেখায়। কিন্তু ওভারঅল জায়গায় সব জায়গায় তো হয়নি, তৃণমূলও তো বেশ কিছু জায়গায় জিতেছে, আর 80টা সিট তৃণমূল কেন আনতে পারলো না, সেটাও তো একটা বিষয় আছে। একেবারে। পাশাপাশি যেটা আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভুল, এবং সেক্ষেত্রে ক্যামাক স্ট্রিট বলি বা আইপ্যাক বলি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলি, তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা রক্তের সম্পর্ক, পিসি ভাইপোর সম্পর্ক, এই পিসি ভাইয়ের সম্পর্কটাকেই কি উনি প্রায়োরিটি দিলেন বাংলার জনগণের তুলনায়, যেটা কি ওনার একটা মস্ত বড় ব্লান্ডার হলো? এটা আমি মনে করি একটা ভুল ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যালিবার কতটা সেটা অনেক আছে, আরেকটু সময় দেওয়া উচিত ছিল, এখনও তার বয়স কম, আরেকটু সময় নিয়ে কাজটা করলে ভালো করতেন, সেটা একটা ভুল। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা স্নেহ ছিল, অন্ধ স্নেহ ছিল। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ডিপেন্ড করেছিল আইপ্যাকের। এই আইপ্যাক বিভিন্ন গ্রামে গিয়ে হয়তো 10টা লোককে দেখা করেছে, লিখে দিয়েছে, 100টা লোকের সাথে দেখা হয়েছে, তারপর বিজেপির সাথে বোঝাপড়া ছিল, সেটা পরিষ্কার বোঝা গেছে। পরের দিকে আইপ্যাকের লোক ছাড়া পেয়ে গেছে ইলেকশনের মাঝখানে, যখন চলতে।
তো এই জায়গা থেকে আইপ্যাক পুরোপুরি বিট্রে করেছে, আইপ্যাক নষ্ট করে দিয়েছে জিনিসটাকে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সেসিভ ডিপেন্ডেন্স, এটাই হচ্ছে আসল জায়গাটাই। পলিটিক্সে আপনি কর্পোরেটভাবে চালাতে পারবেন না। আমেরিকাতে এটা আমেরিকা নয় যে ডিফারেন্ট ওয়েজে চালানো যায়, কারণ আমেরিকার সিস্টেমটা একটু ডিফারেন্ট। ব্রিটিশ সিস্টেমটা আবার কিন্তু অন্যরকম, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু মিট দ্য পিপল। আপনাকে রাস্তায় কোনায় গিয়ে পথসভা করতে হয় না, বাট ইউ হ্যাভ টু মিট আ সার্টেন গ্রুপ অফ পিপল টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। এটাও কিন্তু ব্রিটেনে হয়। কিন্তু এই জায়গায় আজকে ইন্ডিয়ার মতো জায়গায় যারা ডেভেলপ করছে একটা বড় জায়গায় নেবে, কিন্তু সেইখানে আপনাকে কর্পোরেট স্টাইলে পলিটিক্স করলে কিন্তু দ্যাট উইল বি আ ফিউটাইল এফার্ট অ্যান্ড দ্যাট উইল এন্ড ইন আ ফেলিয়ার, বিগ ফেলিয়ার। তো এই জায়গাটাই হয়েছে, আনমিটিগেটেড ডিজাস্টার হয়েছে। আইপ্যাকও বেরিয়ে গেছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করবেন, যাবেন বিভিন্ন জায়গায়, ফাইন, ওয়েল অ্যান্ড গুড, অ্যাকসেপ্টেবল এটা। একদম। অবশেষে যেটা প্রশ্ন, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ব্যাকফুটে চলে গেছেন আজকের দিনে, এবং ভারতীয় জনতা পার্টি তারা এতটা মেজরিটি পেয়েছেন, অন্যদিকে ভালো তৃণমূলের যারা লোকজন তারাও অনেকটা প্রায়োরিটি পাচ্ছে, এই যে পরিস্থিতিতে বামেদের যে অবস্থান বা বামেদের যে ভূমিকা, তারা কি অনেকটা বেশি প্রায়োরিটি পেতে পারে বাংলার মানুষের কাছে? অ্যাকচুয়ালি যারা এখন ম্যাক্সিমাম ভোটার যদি দেখেন না, তারা 34 বছরের একটা অপশাসন দেখেছেন। দেখুন, আজকে ক্যামেরা থাকলে আপনার কাছে আপনি যে সুবিধাটা এখন আছে, 78 সালে এরম বহু মানুষের যদি ক্যামেরা থাকতো, তারা মরিচঝাঁপি দেখতো। মরিচঝাঁপিতে আপনি একজন মহিলা, সেই সম্মানটা আপনি সবাইকে দেওয়া উচিত। মহিলা পুরুষ সম্মান এটা করে, নাহলে আমাদের এই খারাপ ঘটনাগুলো ঘটে না। কিন্তু যখন মহিলা হয়ে আপনি শুনবেন যে মরিচঝাঁপির ওখানে মহিলাদের দেহ ব্যবসায় নামতে হয়েছিল বসিরহাটে, তখন আপনার কীরকম লাগবে? এটা কিন্তু মহিলা হিসেবে একটা ভীষণ টাচি পয়েন্ট। এই পয়েন্টটা এটা তখন সিপিএমের যে টাইরানিক্যাল রেজিমটা যে শুরু হচ্ছে, সেটা কিন্তু বুঝিয়েছিল। ক্যামেরা ছিল না, মানুষের কাছে হাতে লেখা ছিল। সেটা দীপ হালদারের একটা বই রয়েছে ব্লাড আইল্যান্ড বলে, সেখানে উনি কিছুটা লিখেছেন, কিন্তু ডকুমেন্টসটা কোথায় ছিল? ক্যামেরা ছিল না। আজ নন্দীগ্রামেরকে দেখেছি আমরা, ক্যামেরাতে দেখেছি। ওয়ান পিকচার স্পিক্স মোর দ্যান 1000 ওয়ার্ডস, এটা তো কথা তো আছে। এইবার আপনি নেতাইতে বাচ্চা ছেলেটা কাঁদছে, ওর বাবাকে মেরে দিচ্ছে বলে, ওই ছবিগুলো আপনি দেখছেন। 1984 এতগুলো সিট কংগ্রেস কেন পেয়েছিল? যেখানে যেখানে টিভি গেছে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যেখানে যেখানে টিভি গেছে, সেই কনস্টিটিউয়েন্সিগুলো দেখুন, সেগুলোতে কংগ্রেস জিতেছিল। 16টা সিট সেবার কংগ্রেস জিতেছিল, 28টা সিট যত 16টা সিট আর 26টা বোধ হয় সিপিএম বামফ্রন্ট জিতেছিল। কেন হয়েছিল? কংগ্রেসের তো কোনো ছিল না। মানুষ যখন চায় এরমই ভোটটা দেয়। তো ঘটনাচক্রে একটা ভিজুয়ালাইজ এফেক্ট এটা। আর বামফ্রন্ট অনেক খারাপ করে গেছে, ইন্ডাস্ট্রিগুলোকে সরিয়েছে দায়িত্ব নিয়ে। এখন সিঙ্গুর নতুন করে তৈরি করতে গেছিলো, সেটা তো একটা ক্যানট বি অ্যান এক্সাম্পল অফ টার্নিং অ্যারাউন্ড। চেষ্টা করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন। আরও যেটা হচ্ছে, দেখুন একটা কথা হচ্ছে, সিন্ডিকেটও আবার সিপিএম তৈরি করে দিয়ে গেছে, এটা তো অস্বীকার করার নেই। টুপি পড়া এক মন্ত্রী ছিল, সে নাকি সবার জন্য আছে, কিন্তু সে তো নষ্ট করে দিয়ে গেছে। সিন্ডিকেটটা করে কিন্তু নষ্ট করেছে। ইন্ডাস্ট্রি নেই, তুমি ইন্ডাস্ট্রি চেষ্টা না করে সিন্ডিকেট করেছো। সিন্ডিকেট কী করতে গিয়ে তারপর নিজেদের মধ্যে দলাদলি হয়েছে, খুনোখুনি হয়েছে, কেউ 1700 কোটি টাকার মালিক হয়ে গেছে, আর তৃণমূল সেটাকে সাইন্টিফিক করে ফেলেছিল। এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু সিন্ডিকেট তো একটা এমপ্লয়মেন্টের সলিউশন নয়। এটা আজ বাড়ি আছে, কাল বাড়ি নেই, বাড়ি বানাচ্ছ, আবার বাড়িটা তো রোজ দিন ভাঙতে পারো না। একটা সময় গিয়ে তোমার এমপ্লয়মেন্টে দাঁড়িয়ে যাবে। সিপিএমের শিক্ষিত লোক আছে, কিন্তু সিপিএমের শিক্ষিত লোকরা এখন কিন্তু একটু বেশি টিভিতে চলে এসেছে, এটাও একটা সমস্যা। এবং টিভিতে মাঝে মাঝে তাদের একটা অ্যাটিটিউডিনাল ডিফেক্টগুলো দেখা যায়। সেই অ্যাটিটিউডগুলো ভালো বলা, ভালো পয়েন্টস নিয়ে বলা, আর তুমি যদি ভেরি রাফভাবে বলতে থাকো, মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে। সেটা কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কিন্তু সিপিএমকে যারা ম্যাক্সিমাম ভোটার, তারা 34 ইয়ার্স অফ মিসরুল দেখেছে, সিপিএমের শেষ দিকটা দেখেছে। কতটা সিপিএমকে ভোট দেবে? একটা সিট হয়তো পেয়েছে এই ভোট ভাগাভাগির জন্য, কিন্তু ভোটটা তো 4%-এ নেমেছে। 4%কে সিপিএমকে কতটা স্ট্রাগল করতে হবে বুঝতে পারছো? 4% থেকে আরও 39% মতন পেতে হবে টু গেট সাম রেকগনিশন অ্যান্ড টু উইন মোর সিটস। এটা কিন্তু ভাবাচ্ছে।
কিন্তু একটা তো ব্যাপার, তারা সেকুলার, তারা ধর্মনিরপেক্ষ, তারা প্রোগ্রেসিভ, এটাও অস্বীকার করার নেই। কিন্তু একই সাথে আজকে কংগ্রেসও প্রোগ্রেসিভ, কংগ্রেসও সেকুলার, তৃণমূলও প্রোগ্রেসিভ, তৃণমূলও সেকুলার। সুতরাং ভারতবর্ষে এমন একটা সময় আমরা দিয়ে পাস করছি, একটা রাইটিস্ট ফোর্স, এক্সট্রিম রাইটিস্ট ফোর্স who is calling the shots and trying to shatter the democratic credentials of our country. এই যে ডেমোক্রেটিক ক্রেডেনশিয়ালস যখন চলে যাচ্ছে তখন কিন্তু ভারতে একটা বিপদ আসছে। তুমি একটা বাঙালি লোক হাজি নাম দিয়েছে, সে দোকানটা গিয়ে ভেঙে দিলে, কালো করে দিলে, এটা কে দায়িত্ব দিয়েছে? হু গেভ ইউ দ্য রাইট? এটা তো রেসপন্স, নাম তো আমি চুজ করতে পারি। সে তো হিন্দু ছিল রে বাবা, সেটা বিরিয়ানির দোকান করেছে, আরেকটা বিরিয়ানির দোকান গতকাল দেখলাম ভেঙে দিচ্ছ, এরম করে তো ঠিক নয়। আর এই যে ডিম মারা, এটা তো প্রফেশনাল হয়ে যাচ্ছে। এই বারবার বলছি, ডিম মারা, আজ ডিম মারছে, কাল ইট মারবে, পরশু বোম মারবে, তারপর মব ভায়োলেন্স হবে। অলরেডি আমরা বারুইপুরে দেখেছি মব ভায়োলেন্সে একজনকে মেরে দিয়েছে। তো আমার বক্তব্য এখানেই, আজ এইটা যদি আমি ইনস্টিগেট করতে থাকি যে ডিম মারো, ইট মারো, এটা কিন্তু ডেঞ্জারাস হচ্ছে ফর আ ডেমোক্রেটিক সেট আপ, খুব ডেঞ্জারাস এটা। বামেদের চান্স আছে, কিন্তু আপনি তো ভোটের হিসেবটা আপনি দেখুন, আর মানুষের একটা বামেদের প্রতি বিরক্তিটা, সেই বিরক্তিটা তো আপনি ইগনোর করতে পারবেন না। ওই জন্য যাদবপুরের মতো জায়গায় আজকে বিজেপি জিতে বেরিয়ে গেল, সেখানে বামেদের ভোটটা তো আসেনি, মানে সেরম আসেনি, বামেদের ভোটটা বিজেপিতে ট্রান্সফার হয়ে গেছে। তো এই জায়গায় এটাই অসুবিধা। এখন সামনের দিন দেখা যাবে তারা কতটা মুভমেন্ট করতে পারে। এক দুবার করলে হবে না, টিভির সামনে বললে হবে না, লড়াইটা টানা দিতে হবে, টানা নির্দ্বিধায় তাদের করে যেতে হবে। একদম। ডক্টর বিশ্বাস, লাস্ট আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কালীঘাট তৃণমূলের একের পর এক সবাই সরে যাচ্ছে, সেই পরিস্থিতিতে উনি কি জাতীয় কংগ্রেসে আবার ফিরে যেতে পারেন? পাশাপাশি একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে ককরোচ পার্টি, যাদের আন্দোলন আজকে সারা দেশকে নাড়িয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে উনি বলেছেন যে আমি ককরোচ পার্টির যে আন্দোলন মঞ্চ সেখানে আমি যাব, তাহলে উনি কি সেখানেও জয়েন করতে পারেন? এরকম একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, মানে ভবিষ্যৎ কি বলছে? দেখুন, ককরোচ জনতা পার্টির একটা ব্যাপার হচ্ছে পলিটিক্যালি কতটা এগোবে, ব্রেক থ্রু করবে জানি না, পেনিট্রেট করবে, কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু ছাপ ফেলতে পেরেছে। যেরকম অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়ছি, এবং সোনাম ওয়াংচুক তাদেরকে ছাদ দিয়েছে, শাবানা আজমি এসছে, নাসিরুদ্দিন শাহ বলেছে, এবং বিভিন্ন লোক কিন্তু বলছে। একমাত্র আমির খান বুঝতে পারেননি, আমির খান হয়তো একটু কম বোঝেন, তাড়াতাড়ি কম, একটু দেরি করে টিউবলাইটের মতন ব্যাপারটা একটু বুঝেছেন কম, পরে হয়তো আরও বুঝবেন। অরিজিৎ সিং তিনি পর্যন্ত এই বিষয়টাতে সবাই সোচ্চার হচ্ছে, আস্তে আস্তে মানুষ হবে। আপনাকে আমি একটা কথা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। চেকোস্লোভাকিয়া একটা দেশ ছিল, কমিউনিস্ট দেশ, তখন রাশিয়ান প্রেজেন্স, রাশিয়া তখন কিছুতেই রাশিয়ান আর্মি মেনে নিচ্ছিল না চেকোস্লোভাকিয়া। ওখানে একজন নাট্যকার, সে আতপাগলা ছিল, মানে তাকে আতপাগলা বানানো হয়েছিল ওনাদের, মাঝে মাঝে তাকে জেলে ঢুকানো হয়েছিল। একটা রব উঠলো যে কোনো চেকোস্লোভাকিয়ান স্টুডেন্টকে মেরে দেওয়া হয়েছে। এটাকে ভেলভেট রেভলিউশন বলা হয়। বাড়ির লোকেরা এসে চাবি দিয়ে, তারা তখন তো চাবি, এখন না হয় লক এসছে, আজ থেকে বহু বছর আগে তখন চাবি দিয়ে বন্ধ করে আসতে হতো। সবাই চাবি নিয়ে বেরিয়ে আওয়াজ করতে 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 সেন্ট্রাল স্কোয়ারে চলে আসে। ওই মুভমেন্টের পর রাশিয়া কয়েক মাসের মধ্যে ফোর্সরা বিদায় হয়। এই যে সিজেপি যেটা করছে, ককরোচ জনতা পার্টি, এইরকম ভেলভেট রেভলিউশনের সাথে কিন্তু একটা সাদৃশ্য আছে। তো ঘটনা, মানে সময়ের অভাব বলে আমি ভেলভেট রেভলিউশনটা আরও কিছু বলতে পারছি না। এটা ইন্টারেস্টিং, মানে চাবি রিংয়ে আওয়াজ হয়ে হয়ে কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল। বাড়ি বাড়ির থেকে পাশের বাড়ি সবাই চাবি রিং দিয়ে আওয়াজ করেছিল। এই চাবির আওয়াজটা গিয়ে সেন্ট্রাল ফোর্স, মানে কত বড় আওয়াজ হয়েছিল তখন। রাশিয়ান ফোর্সেস থাকতে পারেনি বেশি দিন। মানুষ যখন চায় এরকম হয়। তো সিজেপি যেটা করছে, হিলিয়ে দিয়েছে আমাদের এই প্রাইড, এই একটা টাইরেনি, এটাকে কিন্তু সিজেপি সবাইকে অ্যাট্রাক্ট করেছে, মমতা ব্যানার্জিকেও অ্যাট্রাক্ট করেছে, এবং ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস উইল ট্রাই টু রিপ বেনিফিটস ফ্রম দ্য মুভমেন্ট। ওরা পলিটিক্যালি কত পারবে কিনা জানি না, কিন্তু এই টাইরানিক্যাল রেজিমের সেন্টারে যেটা আছে, খালি হিন্দু হিন্দু বলে খালি পেটে হিন্দুত্ব হয় না, এটা স্বামী বিবেকানন্দও বলেছে। তো ঘটনাচক্রে আজ এই আন্দোলনটা একটা বড় রূপ নিয়েছে। পুলিশের হাই হ্যান্ডেডনেস দেখছে, মহিলাদের কাছে ছাড়ছে না তারা, মহিলাদের জেনিটালসে লাঠি বসাচ্ছে, মানে কতটা, মানে ওয়ার্স ফর্ম অফ টর্চার বলতে পারবে ওপেনলি।
তো এইটা যখন হয়েছে মানুষের মধ্যে কিন্তু একটা বিরক্তি আসবে, সব মানুষ বাড়ি থেকে বেরোবে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু এর এফেক্টটা পড়বে যে হ্যাঁ এই গভর্নমেন্ট, একটা ডাক্তার কারা হবে, বড় চোর বাপের চুরি করে পেপার পাওয়ানো, ছেলে কি শিখবে যে বাবা চুরি করে আমাকে টাকা দিয়ে পেপারগুলো দেখেছে, এবার আমাকে এমবিবিএসটাও পাস করিয়ে দেবে, এমডিটাও করবে, আমাকে পড়াশোনা বেশি করতে হবে না, ডাক্তারিতে খাটতে লাগে। তার মানে চুরি করে বাবা চোর, ছেলেও বাবা শিখবে, বাবাও চুরি করে আমাকে পেপার দিয়ে দিয়েছে টাকা দিয়ে, আমিও চুরি করব, এই হচ্ছে ঘটনা। আর এমন ধর্মেন্দ্র সিনেমায় মানি আমি, কিন্তু নতুন এক নতুন ধর্মেন্দ্রকে দেখছি আমি, যে পেপার চুরিটা তিনি মোটামুটি সমর্থনই করছেন, উনি সরে যাচ্ছেন। আর মাথায় একটু লজ্জা থাকলে সরে যেতে হয়। আর তৃতীয়ত হচ্ছে এই যে সিবিএসইতে বারবার ইভ্যালুয়েশন করে নম্বর বাড়ানো হয়েছে, যে এত ভুল কারেকশান হয়েছে। তো আজকে এই গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে শেষ করে দিয়ে চলে গেছে। এখানকার গল্প বলে এখানে চুরি হয়েছে, কিন্তু ওখানে ছাত্রদের ভবিষ্যৎটা নিয়ে খেলে ফেলে। পরীক্ষা দিতে গিয়ে আপনি এটা পড়াশুনো করে যাচ্ছেন, আর এখন কি করছে, যারা সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে, এখন এও পেপার পেয়েছে কিনা আমি জানি না, তাকে দিয়ে বলাচ্ছে আর একটু পড়লেই তো ভালো হয়। এগুলো তো হচ্ছে তাকে দিয়ে, যেরকম ওই রায়ান মার্টিন পড়লে আমি ফার্স্ট হয়েছি, দেখবেন মাঝে মাঝে একটা 4 ঘন্টা 5 ঘন্টা চ্যানেলে মাঝে মাঝে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, আমি সেকেন্ড হয়েছি, আমি রায়ান মার্টিন পড়েছি, তো এরকম ব্যাপার। তো এরকম একটা ছেলেকে দিয়ে এই করা। তো আমার বক্তব্য যে এই যে আজকে একটা পলিটিক্যাল ডিসকোর্স যেটা দিল্লিতে আপনি দেখতে পাচ্ছেন, যেটা যে হচ্ছে, সেটা কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু এর এফেক্ট পড়বে। এটাকে এর রেজোনেট করছে মানুষের মধ্যে, যে কতটা একটা টাইরানিক্যাল রেজিম, ইমমরাল রেজিম কাজ আছে একেবারেই। তো এইটাই হচ্ছে, এখন দেখা যাক। একেবারেই। আমি আপনাকে সেই প্রসঙ্গেই আপনার কাছে আরেকবার আসবো, একদম শেষ, যে আগামীকাল ককরোচ জনতা পার্টি রাজপথে নামছেন এবং 1500 লোকজনকে নিয়ে তারা একটা মিছিল করবেন, তার জন্য তারা আবেদন জানিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে তিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হবেন। তো যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, তাহলে কি আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ককরোচ জনতা পার্টির সঙ্গে সামিল হন বা জাতীয় কংগ্রেস তার সঙ্গে সামিল হন, তাহলে কি আবার একটা নতুন বিরোধী সমীকরণ তৈরি হবে বলে আপনার মনে হয়? পরিষ্কার কথা, কংগ্রেসের সাথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা করতে পারেন, পশ্চিমবঙ্গে একটা বিরাট এফেক্ট হবে, এটা রিসাউন্ডিং এফেক্ট হবে, পজিটিভ এফেক্ট হবে। এবং অল ইন্ডিয়াতে কংগ্রেস যদি লিড করে আন্ডার টিউটেলেজ অফ রাহুল গান্ধী অর প্রিয়াঙ্কা গান্ধী অর এনিবডি এলস, কংগ্রেসকে লিডটা দিতে হবে, অনেস্টলি লিডটা দিতে হবে। আর বাকি যদি লোকাল পার্টিসরা একসাথে হয়, ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস, বিজেপি উইল নো লঙ্গার বি দেয়ার, বিজেপি সরে যাবে। কারণ মানুষ বিরক্ত, খালি কয়েকটা মন্দির আর কয়েকটা নাম ওই বললে, আর বাংলাদেশি বললে, আর পাকিস্তান বললে। কারণ বিজেপির সবথেকে বড় বন্ধু কিন্তু মুসলিমরা, এটা নিয়ে সন্দেহ, মুসলিম না থাকলে কিন্তু বিজেপি আর কিছু নেই। সবথেকে বড় বন্ধু হচ্ছে মুসলিম সম্প্রদায়। ওরা চলে গেলে বিজেপির তো কিছু নেই, বিজেপি ওদেরকে মাঝে মাঝে তাড়িয়ে দিতে পারে, কিন্তু বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না। পাশের রাজ্য বাংলাদেশ জামাতকে উড়িয়ে দিতে পারলো, আর জামাতও হেল্প করে যাচ্ছে। বিজেপিকে হেল্প করছে দুজন, একটা হচ্ছে মুসলিম এখানে প্রেজেন্স, আর বাংলাদেশ। আপনি যদি শুনলে হাসি পাবে, মানে কতটা একটা বাংলায় বাজে কথা বলতে হচ্ছে, কতটা নিরেট হলে ওইসব কথাগুলো বলতে হয়। তো বাংলাদেশের ওরা কিন্তু আমাদের কমিক রিলিফটা দিয়ে যাচ্ছে। মানে অড আওয়ার্সটা যখন আপনার ভালো লাগছে না, আপনি ফেসবুকে বাংলাদেশের কিছু পোর্টাল শুনলেই আপনার পেটটা একদম মানে আপনি হাসতে থাকবেন। তো এইসব কথাগুলো ওরা বলে, 20 দিনের মধ্যে ভারত জয় করে ফেলবে, আমেরিকা করে ফেলবে, সব আগেও তো বলেছে। কিন্তু বিজেপি এই যদি একত্রিত একটা ইউনিফাইড ফোর্স তৈরি হয় অল ওভার ইন্ডিয়া, বিজেপি will not be able to withstand the force that will be generated against them. এটা পারবে না, একদম পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ফিরে আসতে পারেন? নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্যারালিসিস তো হয়নি, উনি তো বেড রিডেন নয়। শি ক্যান ইট, শি ক্যান ড্রিঙ্ক, শি ক্যান মুভ, শি ক্যান ওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার একটা এভরি পসিবিলিটি আছে, কিন্তু চোর ডাকাতদের নিয়ে না, ভদ্র লোকেদের নিয়ে, যারা পলিটিক্সটা করতে পারবে, সময় দিতে পারবে, অ্যান্ড দে শুড বি অনেস্ট। কিন্তু একটা সুবিধা, একটা বিগ চাঙ্ক অফ ইয়াং পিপল, খুব ইয়াং জেনারেশন কিন্তু আসছে, যুবক যুবতী, তরুণ তরুণী, তার মধ্যে কয়েকটা বেনজল ঢুকছে, সেটা একটা অন্য ঘটনা। তবুও আমি বলবো এই ফেজে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ লাকি টু হ্যাভ দ্য পিপল অ্যারাউন্ড হার। এই যে লোকগুলো ঝুঁকছে, দে আর বাবলিং উইথ এনথুসিয়াজম, দে হ্যাভ আনব্রিটেলড এনার্জি টু ওয়ার্ক। এটা একটা পজিটিভ সাইড।
অনেক ধন্যবাদ ডক্টর ধন্যবাদ, বিশ্বাস। আমরা ধন্যবাদ, আপনার ধন্যবাদ। কাছে একটা দারুণ অ্যানালিসিস শুনলাম। বামেদের 34 বছর, তৃণমূল কংগ্রেসের 15 বছর, নতুন সরকার এসেছে। তো ডেফিনেটলি সবাই বলছেন যে নতুন সরকারের এটা হানিমুন পিরিয়ড চলছে। তো এই হানিমুন পিরিয়ডে আমরা এখন ঠিক বিশ্লেষণের পর্যায়ে নেই, কিন্তু আমরা বাংলার যে রাজনৈতিক চিত্র কি ছিল এবং কি হতে পারে এই বিষয় নিয়ে ডক্টর বিশ্বাসের একটা দারুণ অ্যানালিসিস শুনলাম। আপনাদের কেমন লাগছে আমাদের এই ইমেজ বেঙ্গলের অনুষ্ঠান? আপনারা অবশ্যই ইমেজ বেঙ্গল লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।